মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের ভৌত বিজ্ঞানী তৌসিফ স্যার। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর যে ফাইনাল পরীক্ষা রয়েছে সেখানে ভৌত বিজ্ঞান যে সাজেশন নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করছি। আমরা প্রথমে কি করব, যে কিছু এমসিকিউ প্রশ্ন এবং কিছু অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে কিছু উত্তর বলে দেবো এবং ছোট করে সংক্ষিপ্ত আকারে কিন্তু ব্যাখ্যা দিয়ে দেবো। এবং পরবর্তী অংশে ভিডিওর আমরা তোমাদের যে 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নপত্র আছে, ভালো ভালো কিছু প্রশ্নপত্র আমরা দেব। তোমরা কিন্তু কেউ অবশ্যই স্কিপ করবে না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা কিন্তু প্রচণ্ডভাবে উপকৃত হবে, সামনে তোমাদের পরীক্ষা। তাহলে বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা প্রশ্নপত্রের আলোচনা পর্বে চলে যাচ্ছি। তাহলে দেখো, তোমাদের প্রথম একটা প্রশ্ন আছে, সাধারণ স্কেলের সাহায্যে মাপা যায় না এমন একটি দৈর্ঘ্য। এবার সাধারণ স্কেলের সাহায্যে আমরা কতটুকু দূর মাপতে পারি, এটা একটা ব্যাপার। সেমি মাপতে পারি। এবার একটা সেমিকে 10 ভাগে দেখবা ভাগ করা থাকে, তাহলে সর্বোচ্চ আমরা মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো, তার থেকে বেশি পারবো না। তাহলে এখানে অপশান আছে 3.1, 4.5, 3.12 এবং 8.8। তাহলে 3.12 যেটা 3 সেমি আছে প্লাস 0.12 সেমি, তাহলে 0.1 মানে কিন্তু 1 মিলিমিটার, কিন্তু তারপরে যে 2 আছে সেটা কিন্তু আমরা মাপতে পারছি না, কারণ সেটা মিলিমিটারের থেকেও ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখানে অপশান কিন্তু উত্তর হবে সি, 3.12 সেমি। দ্বিতীয় প্রশ্নে দেখো, বলের মাত্রার সংকেত কি? mLT⁻², একদম সহজ, অপশান বি। এখানে যে প্রশ্নপত্রগুলো রয়েছে, একটা ভালো জিনিস যেগুলো দিক আছে, তোমাদের যে বেসিক নলেজটা রয়েছে ভৌতবিজ্ঞানের, তার উপর ভিত্তি করে কিন্তু প্রশ্নপত্রটা করা হয়েছে। তাই এটা যদি তোমাদের বেসিক ক্লিয়ার থাকে, হালকা তুমি দেখতে পারো, খুব ভালো লাগবে। বেসিক ক্লিয়ার না থাকলে তুমি যদি দেখো, তোমার কিন্তু বেসিক অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, বৃষ্টির ফোঁটা গোলাকার কোন ধর্মের জন্য হয়? পৃষ্ঠ টানের জন্য কি হয়? যে কোনো বস্তু তার যে চারিপাশের যে ক্ষেত্রফল সেটা ছোট করার চেষ্টা করে, এবং সে যদি গোলাকার হয় তবে তার যে ক্ষেত্রফল সেটা ছোট হয়, তাহলে পৃষ্ঠ টান, অপশান বি 3এরটা। 4এরটা কি আছে দেখো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি আবর্তন করে? প্রথমে জানতে হবে নিউক্লিয়াস কি। তাহলে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, সেখানে নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে, বাইরে ইলেকট্রন ঘোরে। তাহলে এখানে ওটাই জিজ্ঞাসা হচ্ছে, কি আবর্তন করে? উত্তর হবে ইলেকট্রন, অপশান সি। 5এরটা দেখো, 1 মোল NH3 অর্থাৎ অ্যামোনিয়ার ভর কত? তাহলে 1 মোল ভর মানে অ্যামোনিয়ার তোমাকে আণবিক ভর জানতে হবে, 14 + 3 17, তাহলে 1 মোল মানে 17 গ্রাম, তাহলে অপশান বি। 6এরটা আছে, শক্তি কি? এখানে 2 নম্বর অপশানটা দেখো, কার্য করার সামর্থ্য, এটাই কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়। তাই তোমরা দেখবে যে শক্তির একক এবং কার্যের একক দুটোই কিন্তু একই। 7এরটা দেখো, বাষ্প তরলে ঘনীভূত হলে কি হয়? তাহলে দেখো, প্রথমে বাষ্প ছিল, বাষ্প থেকে তরল হচ্ছে। তাই কোনো কিছু বাষ্প থাকা মানে কি? তার মধ্যে শক্তিটা বেশি ছিল, শক্তি ত্যাগ করবে করে বাষ্প থেকে তরলে আসবে, তাহলে তাপ ছাড়বে, তাহলে তাপ উৎপাদন করবে। এখানে বলতে পারি আমরা, তাপ যেহেতু ছাড়বে বলেছে, তাহলে অপশান বি, তাপ উৎপন্ন করে। 8এরটা দেখো, সোনার প্রযুক্তিতে কি ব্যবহৃত হয়? সোনার মানে কি? সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এখানে যে শব্দোত্তর তরঙ্গ, যেটা মানে 20,000 হার্টজেরও বেশি যার তরঙ্গ, মানে কম্পাঙ্ক যার 20,000 বেশি, সেটা কিন্তু আমরা ব্যবহার করি, তাহলে অপশান এ। এরপরে 9এরটা দেখো, কেরোসিন এবং জলের মিশ্রণকে কিভাবে পৃথক করা হয়? তাহলে আমরা 3টে পদ্ধতি জেনেছি, পাতন, আংশিক পাতন এবং যেটা সেপারেটরি ফানেল, এই 3টে তোমাদের সিলেবাসে রয়েছে। তাহলে পাতন হবে না, পাতন আমরা সেক্ষেত্রে ইউজ করি যে ক্ষেত্রে তোমার একটা কঠিন আর একটা তরল থাকে। আর আংশিক পাতনটা দুটো জিনিস যার স্ফুটনাঙ্কর পার্থক্য রয়েছে, সেটা ব্যবহার করব, আংশিক পাতন। এরপরে যেটা সেপারেটরি ফানেল, মানে সবচেয়ে সহজে হবে যদি দুটো তরলের ঘনত্ব আলাদা হয়। সেপারেটরি ফানেলের সঙ্গে কি করবো আমরা, একটা তরল নিচে চলে আসবে যার ঘনত্ব বেশি, যার ঘনত্ব কম সে উপরে থাকবে। যখন আমাদের ফানেলটা চালু করে দিলাম, আস্তে আস্তে কিন্তু যার ঘনত্ব বেশি সে নিচে চলে যাবে। যখনই দেখছো তুমি নিচের ঘনত্ব যার বেশি সেটা শেষ হয়ে যাচ্ছে, তুমি ফানেলটা বন্ধ করে দিলে, মুখটা দুটো কিন্তু আলাদা হয়ে গেল। কম ঘনত্ব যে তরল সেটা উপরে থেকে গেল, বেশি ঘনত্বের তরলটা নিচে চলে গেল। তাহলে কিন্তু এটা হবে তোমার সেপারেটরি ফানেলের সাহায্যে, অপশান ডি। 10এরটা দেখো, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? 4 ডিগ্রি সেলসিয়াস, তার থেকে যদি কম হয় তখনও কিন্তু জলের ঘনত্ব কমে যায়, 4 ডিগ্রি থেকে বেশি হলেও তখন কিন্তু তরলের ঘনত্ব, জলের ঘনত্ব কমে যায়। এবার বলেছে 11 প্রশ্ন, ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কি হয়? প্রথমত মিথাইল অরেঞ্জের নর্মাল বর্ণ কি? কমলা। এবার এটা একটা কি নির্দেশক, ক্ষারে রাখলে একরকম রং হবে, অ্যাসিডে রাখলে একরকম হবে। ক্ষারে যদি রাখা হয় সেক্ষেত্রে হলুদ বর্ণ ধারণ করবে, এবং যদি আমি অ্যাসিডের মধ্যে দিই তাহলে কিন্তু সেটা গোলাপি লাল বর্ণ ধারণ করে। তাহলে এখানে অপশান তোমার এ উত্তর হবে। 12টা দেখো, একটি সমযোজী যৌগ যার জলীয় দ্রবণ ক্ষারধর্মী। এখানে অপশান সিতে আছে অ্যামোনিয়া, NH3। অ্যাকচুয়ালি NH3 বা অ্যামোনিয়া জলীয় দ্রবণে কিন্তু জলের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে? NH4+ এবং OH-। এই যে OH- এটা কিন্তু আমাদের ক্ষারধর্মের জন্য দায়ী, তাহলে এটা হবে কিন্তু অপশান সি, অ্যামোনিয়া। 13 প্রশ্ন দেখো, উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে গ্লোবাল লবণের দ্রাব্যতা
গ্লোবাল লবণের সংকেত কি? Na2SO4 10H2 10 অণু কেলাস জল থাকে। তাহলে এই গ্লোবাল লবণের যে দ্রাব্যটা তার প্রথমে কিন্তু আমরা জানি বাড়ে, তারপরে কিন্তু কমে তাপমাত্রাতে। তাহলে কি না, প্রথমে 0 থেকে 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু বৃদ্ধি পায় দ্রাব্যতা, তার পরবর্তীকালে যেটা আমরা বাড়াই উষ্ণতা সেক্ষেত্রে কিন্তু হ্রাস পাই। তাহলে অপশান ডি 13টা। এরপরে দেখো আমরা যে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সেখানে চলে এসেছি। প্রথম প্রশ্ন, প্রবাহের ঘাত স্কেলার না ভেক্টর? ঘাত মানে কি? অ্যাকচুয়ালি লম্বভাবে যে বলটা ক্রিয়া করে, যে কোনো বল যেটা লম্বভাবে ক্রিয়া করছে, লম্বভাবে যে ক্রিয়ার মানটা সেটা কিন্তু ঘাত বলা হচ্ছে। তাহলে বল ভেক্টর রাশি, ঘাতও ভেক্টর রাশি। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, একটি এককবিহীন ভৌত রাশির নাম কি লেখো? অনেকগুলো আছে এককবিহীন ভৌত রাশি, তার মধ্যে দেখো এর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, কিছু কিছু রাশি আছে যেগুলোর মাত্রা নাই কিন্তু একক আছে, অবশ্যই এটা মাথায় রাখবে, সেটা আমরা পরবর্তীকালে ভিডিওতে আলোচনা করছি। এখানে যে প্রশ্ন রয়েছে, একটি এককবিহীন ভৌত রাশির মান কি? আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব কি? 4 ডিগ্রিতে জলের ঘনত্ব, আর উপরে থাকবে সেই যে বস্তুটার ঘনত্ব, সেখানে কিন্তু দুটো ঘনত্ব আকারে প্রকাশ করার কারণে কিন্তু ওর কোনো একক নাই। তাহলে এই ভৌত রাশিটার কোনো একক নেই, আপেক্ষিক গুরুত্ব। টর কোন ভৌত রাশির একক? টর অর্থাৎ 1 টর বলতে আমরা বুঝি 1 মিলিমিটার যে পারদ তার যে চাপ সেটা কিন্তু 1 টর বলা হয়, তাহলে এটা চাপের একক টর। এরপরে 4 দাগের প্রশ্ন রয়েছে, একটি মিশ্র গতির উদাহরণ দাও। তাহলে পৃথিবীর যে ঘুরছে সূর্যের চারপাশে, পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘুরে প্লাস সূর্যের চারপাশে ঘুরে, তাহলে এখানে আহ্নিক গতি আর বার্ষিক গতি দুটোই রয়েছে, দুটো গতি কিন্তু 2 রকম গতি। এখানে মিশ্র গতির উদাহরণ হবে সূর্যের পাশে যে পৃথিবীর আবর্তন এবং নিজের অক্ষের চারপাশে পৃথিবীর আবর্তন। যদি তুমি তাহলে অ্যাকচুয়ালি বলতে পারো যে পৃথিবীর আবর্তন। সমবেগে গতিশীল কোনো কণার ত্বরণ কি বা ত্বরণ কত? তাই ত্বরণ তখনই বলি যখন কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি। তাই বেগ যদি নাই বাড়ে, সময় বেগে চলে, তাই ত্বরণ কিন্তু 0। 6টা দেখো, 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746 ওয়াট। 7টা দেখো, অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত হয়? তাহলে অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করছে? কেন্দ্র বরাবর কাজ করছে অভিকেন্দ্র বল, আর বস্তুটা যাচ্ছে কোথায়? এদিকে। তাই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা কাজের মান কি জানি? এফএস কস থিটা। কস থিটা মানে থিটা মানে 90 যদি হয়, অর্থাৎ বস্তুর মুভমেন্ট বা বস্তুর গতি এবং বলের গতি, বা যেদিকে আমি বল প্রয়োগ করছি যদি 90 ডিগ্রি হয় তাহলে কাজ কিন্তু 0 হবে। তাহলে এখানে অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য 0। এরপরে 8 দাগের প্রশ্নটা দেখো, শব্দ তরঙ্গের প্রকৃতি কীরকম? তাহলে আমরা 2 ধরনের জিনিস জেনেছিলাম, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা তির্যক তরঙ্গ। শব্দ তরঙ্গ কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ, এবং আরও কিছু তরঙ্গ মানে বৈশিষ্ট্য বা ভাগ আছে। কিছু তরঙ্গ যদি সামনে এগোতে চাই, মাধ্যমের প্রয়োজন হয়, তাদেরকে আমরা ইলাস্টিক যে তরঙ্গ সেটা বলি, বা তোমার তারপর যেগুলো লাগে না, কোনো মাধ্যম প্রয়োজন নাই, সেগুলো কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে এটাকে আমি শব্দ তরঙ্গকে যদি আমি বলতে চাই অনুদৈর্ঘ্য ইলাস্টিক বা স্থিতিস্থাপক তরঙ্গ বা স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ। এরপরে রয়েছে কর্ণপটের কাজ কি? কর্ণপট মানে কানে পর্দা। কানে পর্দা কি করে? যে শব্দ তরঙ্গ রয়েছে সেটাকে গ্রহণ করে আমাদের যে 3টে হাড় রয়েছে মেডিয়াস, ইনকাস এবং স্টেপিস, ওখানে কিন্তু শব্দ তরঙ্গটাকে পাঠায়। তাহলে শব্দ তরঙ্গ গ্রহণ করে যে আমাদের অস্থির 3টে আছে সেই অস্থির 3টেতে শব্দ তরঙ্গ পাঠায়। এসআইতে আপেক্ষিক তাপের একক কি? তাহলে আপেক্ষিক তাপ কি? যে কোনো একটা বস্তুকে, এককভাবে বস্তুকে যদি 1 ডিগ্রি সেলসিয়াস আমি তাপমাত্রা বাড়তে যাই, যে পরিমাণ তাপ শক্তি দিতে হয় সেটাই তার আপেক্ষিক তাপ। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুকে যদি 1 কেলভিন তাপমাত্রা আমি বাড়াতে যাই, যে পরিমাণ আমার তাপ শক্তি লাগবে সেটা তাপ শক্তির এসে একক কি? জুল। তাই জুল পার কেজি কেলভিন। এরপরে 11টা দেখো, পদার্থের অবস্থান্তরের সময় কোন প্রকার তাপের আদান প্রদান ঘটে? অর্থাৎ পদার্থের অবস্থা পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা কিন্তু পরিবর্তন হচ্ছে না, এটাকে বলি লীন তাপ। 12টা, প্রোটন ও নিউট্রনকে একত্রে কি বলা হয়? তাহলে পরমাণু নিউক্লিয়াসকে যে প্রোটন এবং নিউট্রন থাকে তাদেরকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। 13টা, পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? প্রথমত সবচেয়ে হালকা কণা কিন্তু ইলেকট্রন। এবার নিউট্রন আর প্রোটনের মধ্যে নিউট্রন কিন্তু একটু ভারী, কার থেকে? প্রোটনের থেকে, তাহলে এখানে হবে নিউট্রন। 14 দাগের প্রশ্ন দেখো, ভালো প্রশ্ন রয়েছে, এসটিপিতে 2 গ্রাম অণু CO2 এর আয়তন কত? তাহলে এসটিপিতে কিন্তু যে কোনো গ্যাসীয় পদার্থের যদি 1 মোল বা 1 গ্রাম অণু পদার্থ থাকে তার আয়তন হয় 22.4 লিটার। যেহেতু 2 বলেছে, 2 দিয়ে গুণ করতে হবে, 44.8 লিটার। এরপরে 15টা দেখো, 2 মোল নাইট্রোজেনের অণুর সংখ্যা কত? তাহলে 1 মোল যে নাইট্রোজেন তার মধ্যে কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমান। 2 মোল মানে 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। তাহলে এর উত্তরটা কত হবে? যদি আমরা গুণ করি তাহলে আসছে 12.044 ইন্টু 10⁻23।
এরপরে 16 দাগের প্রশ্নটা, কোলের দ্রবণ সমসত্ব না অসমসত্ব? নর্মাল যে দ্রবণ রয়েছে সেটা কিন্তু সমসত্ব হয়, কোলের দ্রবণ বলো কিংবা যে সাসপেনশন বলো সবগুলো কিন্তু অসমসত্ব হয়। এবার 17 দাগের প্রশ্নটা, একটি ইমালশন কারকের উদাহরণ দাও। ইমালশন কারক মানে যে পদার্থ ইমালশনকে স্থায়ীকরণে সাহায্য করবে সেটা হলো ইমালশন কারক। এরকম কিছু জিনিস আছে যেমন ডিটারজেন্ট বা জিলেটিন, দুটোই কিন্তু ইমালশন কারকের উদাহরণ। এরপরে রয়েছে 18 দাগের প্রশ্ন, প্রশম দ্রবণের পিএইচ কত হয়? প্রশম দ্রবণের পিএইচ কিন্তু 7, তার থেকে যদি নিচে হয় সেটা অ্যাসিডিক বা আম্লিক হবে এবং 7 থেকে যদি বেশি হয় সেটা ক্ষারীয় হবে। এরপরে রয়েছে 19 দাগের প্রশ্ন, ক্ষারীয় দ্রবণে লিটমাসের বর্ণ কি রকম হয়? তাহলে লিটমাস পেপার নর্মাল কি রঙের হয়? বেগুনি বর্ণের হয়। এবার যখন তুমি ক্ষার দ্রবণে দেবে একরকমের হবে, অম্ল বা অ্যাসিডে দিলে অন্যরকম হবে। ক্ষারে দিলে কিন্তু এটা নীল বর্ণ ধারণ করে, অ্যাসিডে লাল বর্ণ। তাহলে এখানে যেহেতু চেয়েছে আমার ক্ষারীয় দ্রবণে কী হবে, আমি বলবো নীল হবে। 19টা হলো। 20টা দেখো, কোন পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন করা হয়? তাহলে আগে দেখলাম যে আংশিক পাতন কাকে বলে, দেখালাম যে বিভিন্ন যে স্ফুটনাঙ্ক রয়েছে তাদেরকে আলাদা করার যে মাধ্যম সেটা হচ্ছে আংশিক পাতন, এটা কিন্তু হবে আংশিক পাতন। 21টা, চিনির দ্রবণ থেকে মিশ্রি তৈরি করা হয় কোন পদ্ধতিতে? তাহলে ক্রিস্টালাইজেশন যে ব্যাপারটা, ক্রিস্টালাইজেশন মানে স্ফটিকীকরণ বা কেলাসন পদ্ধতি। তাহলে কেলাসন পদ্ধতিতে কিন্তু চিনির দ্রবণ থেকে মিশ্রি তৈরি করা হয়। এরপরে হচ্ছে 22 দাগের প্রশ্ন, বৃষ্টির জল মৃদু জল না ক্ষারীয় জল? মৃদু জল। অর্থাৎ মৃদু জল মানে কি? যে জলে সহজে ফেনা উৎপন্ন হয়। বৃষ্টির জলে তোমরা যদি দেখো, চেষ্টা করে দেখবে, খুব সহজে ফেনা উৎপন্ন হবে। এরপরে 23 দাগের প্রশ্ন, ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে কোন আয়ন থাকে? ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে কিন্তু H+ বা হাইড্রোজেন প্লাস আয়ন বর্তমান। তাহলে আজকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ তোমরা আলোচনা করলাম, প্রত্যেকটা ব্যাখ্যা দিয়েছি। তোমরা প্রত্যেকটা প্রশ্ন 23টা এবং 13টা অর্থাৎ 36টা প্রশ্ন ভালোভাবে দেখবে। এখান থেকে কিন্তু তোমরা ফাইনালে প্রচুর প্রশ্ন কমন পাবে এবং যেহেতু বেসিক নলেজের উপর প্রশ্নগুলো রয়েছে, তোমাদের কিন্তু বেসটাও ক্লিয়ার হবে। খুব ভালো ভালো প্রশ্ন রয়েছে এবং এরপরে আমরা 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নগুলো দেখাচ্ছি, সেগুলো তোমরা দেখো, ওখান থেকে কিন্তু পরীক্ষায় তোমরা কমন পাবে। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সামনে তোমাদের 9 ফাইনাল পরীক্ষা। চ্যানেলটাকে তোমরা নিয়মিত ফলো করো, তোমাদের কিন্তু রেজাল্ট খুব ভালো হবে। যে কোনো সময়ে আমরা আছি, তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমরা কিন্তু সেই বিষয়ে ভিডিও আপলোড করে দেবো। তাহলে আজকে এতটুকু থাকলো, পরবর্তী নতুন ভিডিওতে কিন্তু আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।